নমস্কার বন্ধুরা, মনের মাঝে বাংলায় আমি অনুরাধা আজকে আবার এসেছি। আশা করি এই সপ্তাহে আমার এই ভিডিওটা মোটামুটি আগের 2 সপ্তাহ থেকে একটু আগে দিতে পারবো। আহ, আমি কবিতা, গল্প, নানা রকম জিনিস নিয়ে আসছি, কিন্তু মাঝে মাঝেই আমার মনে হচ্ছে সময়টা বড্ড বেশি ছড়িয়ে যাচ্ছে। মানে এতক্ষণ ধরে বোধহয় একটা ভিডিও দেখার সময় আজকালকার দিনে খুব একটা লোকের হয় না। হ্যাঁ, ইউটিউব ইত্যাদি অনেকেই দেখে, নানা রকম জিনিস জানা যায়, তার উপকারিতাও আছে, কিন্তু সময়টাও তো দেখতে হবে। আমি সেটা ভেবে একটা কথা ভেবেছি যে আগামী বছর থেকে, এই বছর তো প্রায় শেষই হয়ে এলো, মানে ডিসেম্বরের তো আর 3 সপ্তাহ মতো আছে। আমি ভেবেছি আগামী বছর থেকে নেক্সট মানে যাই ভিডিও আনবো, সেটা গল্পই হোক, কবিতাই হোক, যদি দেখি যে প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে আমি মানে তখন আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে বাকিটা পরের সপ্তাহে কন্টিনিউ করব। তাতে কি হবে, আমার যদি আরও কিছু বলার থাকে সেটা একটু সুস্থিরভাবে, সুচিন্তিতভাবে বা ডিটেলসেও বলতে পারবো, এবং সময়টাও অবভিয়াসলি একটা মানে লিমিটের মধ্যে থাকবে। কারণ আমি চাই লোকে বাংলাকে ভালোবাসুক, কিন্তু মনের মধ্যে যদি কোনো একটা অশান্তি থাকে, সেটা নিয়ে তো কোনো কাজই ভালোভাবে করা যায় না। তাই সেই চিন্তাতেই এটা করা। এটার আরেকটা উপকারিতা হচ্ছে, যেটা আগেও আমি ভেবেছি, বোধহয় বলেওছি পরবর্তী মানে কিছু ভিডিওতে আগে, এবং সামনের বছর থেকে যেটা করবো ভেবেছিলাম, যে বেশ কিছু গল্প আছে যেগুলো কোনোভাবেই একদিনে বলা সম্ভব নয়। ফর এক্সাম্পল, গত সপ্তাহেই যেটা বলেছিলাম সেটা প্রায় 40 মিনিটের একটা ভিডিও হয়েছিল, সেটা সত্যি উচিত নয় পরে আমার মনে হয়েছিল। এটাকে যদি আমি দুভাগে ভাগ করে দেই, তাহলে লোকের সেটা এনজয় করাটা বা সেটা থেকে জানা, সেটাকে উপভোগ করাটা অনেক সহজ হবে। সেই জন্য আমি ঠিক করেছি যে যখনই একটু লম্বা গল্প আমি সিলেক্ট করব, সেটা আমি দুভাগে ভাগ করে নেব, এবং সেটা প্রথমেই তোমাদের সঙ্গে আমি ভাগ করে মানে শেয়ার করে নেব। আমার মনে হয় তোমাদের সেরমভাবে অনেক ভালো লাগবে। অ্যাজ ইউজুয়াল যা হয়, আমি প্রথমে একটুখানি গল্প করতে বা নিজের কথা বলতে বা এসব করতে সময় লাগিয়ে দিলাম, কিন্তু এগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো কোনো মানে আর তো কোনো আমার উপায় নেই। এইগুলোর জন্য একটু 1-2 মিনিট এক্সট্রা টাইম লাগবে, তার জন্য ক্ষমা চাইছি। কিন্তু দেখা যাক আজকে কতটা আমরা মানে ক্রিস্পভাবে ব্যাপারটাকে আজকের যেটা আমি শোনাবো তোমাদের, সেটাকে আমরা কত ভালোভাবে ক্যাপচার করতে পারি। আগেও বলেছি, এগুলো সবই ক্রিস্পভাবে করাটা, সময়ের মধ্যে করাটা উদ্দেশ্য, কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে বাংলা ভাষাটার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা, উৎসাহ জাগিয়ে তোলা। মানুষ, এবং স্পেশালি আমাদের পরের জেনারেশন যারা আমাদের দেশের বাইরে, বাংলাদেশের বাইরে বড় হচ্ছে, তারা যাতে বাংলা বই, বাংলা গল্প শুনতে চায়। আমি বেশি যদি মানে কারোর যদি বেশি ভালো লাগে, তাহলে সে যদি পড়তে চায়, মানে নিজে সেই স্বাদটা আহরণ করা যদি কোনোভাবে কেউ করে, সেটা আমার পক্ষে খুব বড় সাফল্য। আজকে আবার আমি সহজ পাঠে ফিরে গেছি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, এবং সব বাঙালি বাচ্চারা যারা দেশে বাংলা পড়ে, সেটা তাদের একটা প্রধান বই। তার থেকে একটা কবিতা পড়বো। এর আগে বোধহয় বলেছিলাম একবার যে আমাদের ছোট নদীটা শোনাবো, সেটা একটা ভীষণ বিখ্যাত কবিতা, প্রচুর লোকে পড়েছে। আমি আরও একটা কবিতার কথা পড়েছিলাম, মানে নাম শুনেছিলাম, পড়িনি খুব একটা, বা পড়লেও আমার মনে ছিল না। এটা দেখতে দেখতে আমার এইটা মনে হলো, নাম তার মতিবিল। এই কবিতাটার কথাও অনেকে শুনেছে, কিন্তু অতটা প্রচলিত নয় আমাদের ছোট নদীর মতো। তো এইটা আজকে আমি শোনাবো। হ্যাঁ, যা বলেছিলাম, সহজ পাঠ হচ্ছে এমন একটা বই যেটা রবীন্দ্রনাথ আমাদের অক্ষর পরিচয়ের জন্য, মানে অ আ ক খ, হ্যাঁ, এরমভাবে স্বরবর্ণ, এই স্বরবর্ণ এবং তার সঙ্গে কিছু ছোট ছোট ভীষণ সুন্দর সুন্দর, ভীষণ একটা আলাদা শিল্পকর্মের নিদর্শন হচ্ছে এই ছবিগুলো আর কি। হ্যাঁ, এই স্বরবর্ণ শেষ হলে তারপরে এরমভাবে ক খ গ শুরু হয়, এবং সাথে কি হয়, এই এক দু লাইনের ছোট্ট একটা কবিতা, যেমন ক খ গ ঘ। এটার কবিতাটা হচ্ছে ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বে। একটা জিনিস বুঝেছি যে এই বইটার মানে বেশিরভাগ পিসেসই গ্রাম বাংলার নানা রকম ছবির একটা রিপ্রেজেন্টেশন, মানে সেই ছবির সঙ্গে, সেই দৃশ্যর সঙ্গে, সেই জীবনধারার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। তো এই ব্যাপারগুলো আমি হয়তো কোনোদিনও একটা ডিঙি চড়িনি, বা হয়তো জেল ডিঙি চড়বো না, কিন্তু এগুলো বা আমাদের পরবর্তী প্রজন্ম তারা হয়তো কোনোদিন দেখবেও না, কিন্তু এগুলো তো চলতো, এগুলো ভীষণভাবে প্রচলিত ছিল, এখনো হয়তো বহু ক্ষেত্রে আছে। তাই আমার মতে এগুলো জানা উচিত, জানা ভালো। উচিত বলে কিছু না, কিন্তু জানা ভালো, যে এটাও তো একটা জীবনের
ওয়ে অফ লাইফ যেটা বলে। তো আমরা যেভাবে আছি, যেই পরিস্থিতিতে আছি, যেই দেশে আছি, যেই স্থানে আছি, সেখানকার যা যা গাড়ি ঘোড়া চলে খালি সেগুলোই জানলাম, বাকিগুলো জানলাম না। আমাদের দেশের, আমাদের বাংলাদেশের যেগুলো সেগুলো জানলাম না, তা তো নয়। সেটার থেকে বোধহয় একটু বেশি জানাটা বোধহয় আমার মতে প্রেফারেবল। যাই হোক, এই যেমন ধরো এরকমভাবে উনি আর কি এগুলোকে পরিচয় করিয়েছেন, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। আর তারপরে কি করেছেন, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট বলে কিছু ছোট প্রোজ বা পোয়েমস রেখেছেন, মানে কিছু কবিতা খুব ছোট ছোট, খুব সিম্পল। এর আগে যেটা পড়েছিলাম আলো হয় গেল হয়, ওটা ভীষণ সহজ, দু অক্ষর না, দুটো শব্দের একটা ছোট্ট ভীষণ সহজ কবিতা, সেটা প্রথম পাঠে ছিল। তারপরে দ্বিতীয় পাঠ। আজকে আমি তৃতীয় পার্ট থেকে, তৃতীয় পার্টে দেখো এখানে একটা ছোট্ট গল্প, মানে গল্প ঠিক না, লেখা একটা টাইপের আছে একটা, সেটা একটা গ্রামের একটা পরিস্থিতির বা কিছু মানে কিছু বাচ্চা, মানে কিছু লোক কেমন কাজকর্ম করছে বা কি করে, কি তারা কেনে, সেটা নিয়ে। হ্যাঁ, সেটা আমি যদি হতে পারে পরবর্তীকালে কখনো পড়তে পারি, কিন্তু সাথে সাথে যে কবিতাটা সেটাই পড়বো। কবিতাটা আমি শুরু করি, এক দু লাইন পড়ে পড়ে আমি তোমাদের মানে বোঝাবো যেভাবে করি। নাম তার মতিবিল, বহু দূর জল, হাঁসকুলি ভেসে ভেসে করে কোলাহল। বিল হচ্ছে একটা শব্দ যেটা গ্রাম দেশে যে ছোট ছোট ওয়াটার বডিজ থাকতো, মানে খাল বিল, এটা খাল বিল একটা খুব পপুলার একটা টার্ম, মানে নদী নালা খাল বিল, মানে এগুলো সব হচ্ছে ওয়াটার বডিজ, ছোট কিছু মেজো কিছু সেজো সাইজের মানে জলাধার আর কি। হ্যাঁ, তো বিল এরম একটা মানে জলের জলাধার বলতে পারো, বা ওয়াটার বডি ইংলিশে যেটা বলে, তার নাম হচ্ছে মতিবিল। তো সেই মতিবিলের কথা বা মতিবিলের আশেপাশে কীরকম দৃশ্য সেগুলো নিয়ে কবিতাটা। তো বলছে বহু দূর অবধি মতিবিল চলেছে, বহু দূর অবধি মানে হয়তো এক জায়গা থেকে শুরু হয়ে অনেক জায়গায়, সেই স্ট্রেচটা অনেকটা বেশি। আর তার উপর হাঁসগুলো ভাসছে করে কোলাহল, কোলাহল মানে আওয়াজ, হ্যাঁ, মানে নয়েজ ইংলিশে বলে, নট সাউন্ড। হ্যাঁ, তো হাঁসের প্যাক 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 যদি খুব জোরে 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 হয়, সেটা বলছে মতিবিলের উপরে হাঁসগুলো এরকম কোলাহল করতে করতে, আওয়াজ করতে করতে যায়। পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পরে এসে চলে। পাঁক মানে কাদা, যে জায়গাটা নদীর পাড়ে বা নদীর পাড়ে যে জায়গাটা, সেখানে বক চেয়ে থাকে বা বক বসে থাকে, আর ওপর দিয়ে চিল উড়ে যায়। হ্যাঁ, আর মাছরাঙাও যায়, মাছরাঙা একটা পাখি, কিংফিশার যেটা ইংলিশে বলে, সে ঝুপ করে জলে এসে পড়ে, কেন? মাছের আশায়। মাছরাঙা পাখির মাছ ধরার ক্ষমতাটা তো একটা মানে ওয়ান্ডার অফ নেচারের একটা বিষয় আর কি। তো সেরকম আর কি। তো মাছরাঙা এসে মাছ ধরে ওই মতিবিল থেকে। হেথা হোথা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা। ডাঙা মানে হচ্ছে মাটি, হেথা হোথা মানে এখানে সেখানে। হ্যাঁ, এখানে সেখানে একটা পুরোনো ভাবে বলার একটা মানে ওয়ে হচ্ছে, বা মানে এক ধরনের স্টাইল হচ্ছে হেথা হোথা। হোথায় মানে সেইখানে ওইখানে আর কি। তো যেখানে সেখানে হয়তো একটুখানি জলটা কমে গিয়ে ডাঙা বা মাটি উঠে পড়েছে, এবং তার উপর ঘাস দিয়ে সেটি মাটিটা ঢাকা। আর তারই মাঝে মাঝে জলধারা মানে জলের একটা জলের স্ট্রিম বা জলের ফ্লো আর কি। ধারা মানে হচ্ছে স্ট্রিম, ফ্লো মানে মানে সেইটা বলছে যে যেখানে তার মাঝে মাঝে দিয়ে জলধারা আঁকা বাঁকা, মানে টেরা বেঁকা, সোজা লাইনে তো আর নদী যায় না বা বিল যায় না, সেটা চলেছে। এবার মতিবিল তো অনেক লম্বা বলেছে, সেই পথেই কি কি দৃশ্য দেখা যাচ্ছে। প্রথমে আমরা কি কি দেখলাম, হাঁস, তারপর দেখলাম মাছরাঙা, চিল দেখলাম উপর থেকে আসে, কিছু কিছু জায়গায় মাটি উঠে উঠেছে, তার উপর ঘাস গজিয়েছে। এছাড়াও এর পাশাপাশি জল যেন নিজের পথ করে এঁকে বেঁকে রাস্তা করে এগিয়ে চলেছে। কোথাও বা ধান ক্ষেত, জলে আধো ডোবা, তারই পরে রোদ পড়ে, কি বা তার শোভা। মতিবিল আবার শুধু যে নিজের পথ দিয়ে চলেছে তা না, এমন একটা জায়গা দিয়ে চলেছে হয়তো সেখানে জল এতটাই কমে গেছে যে মানুষ ওখানে ধানের চাষ শুরু করেছে, তাই ধান ক্ষেত দেখা যাচ্ছে। কিন্তু আবার মাঝে মাঝে বৃষ্টি, বর্ষাকালে যদি জল বেশি হয় তো জলে সেই ধান ক্ষেত হয়তো ডুবে গেছে। অথবা এটাও হতে পারে আগে সেখানে ধান চাষ হতো, মতিবিল সেখান দিয়ে গেছে, ডুবিয়ে দিয়েছে, তাই ধান চাষ বন্ধ হয়ে গেছে ওই এলাকাটায়। কিন্তু ধান ক্ষেত যে ছিল বা ধান চাষ ওখানে হতো, সেটা ওইটা জায়গাটা দেখে বোঝা যাচ্ছে। আর তারই পরে রোদ পড়ে, কি বা তার শোভা, শোভা মানে সৌন্দর্য, বিউটি। তো রোদে সেই যে জলের ওপরে রোদ পড়ছে, চিকচিক একটা অদ্ভুত একটা দৃশ্য তৈরি হচ্ছে, সে শোভা অতুলনীয়। সেই দৃশ্যটা মানে চোখ ভরে প্রাণ ভরে দেখার মতো দৃশ্য। ডিঙি চড়ে আসে না চাষি, কেটে লয় ধান,
বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান। আচ্ছা না, এইখানে পরের দুটো লাইনে বোঝা যাচ্ছে যে সেই ধান ক্ষেত কিন্তু পুরনো নয়, এখনো সেখানে ধান চাষ হয়। আর সেখান থেকে ধানের যে যতটা উঁচু জায়গা তার চারপাশটা হয়তো অনেকটা জল, সেখানে তো মানুষের পক্ষে এমনি মানে অনেকটা স্ট্রেচ অফ ল্যান্ড তো নয় যে মানে অনেকটা ধান চাষ হচ্ছে, কিন্তু যতটা জমি ওপরে উঠে আছে সেখানে তো ধান চাষ সম্ভব। সেটাকে চাষিরা কিভাবে ব্যবহার করছে, এটাও মানুষের জীবন সংগ্রামের একটা ওয়ে আর কি, ওয়ে অফ লাইফ। মানে তুমি একটা বড় মাঠ বা ক্ষেত পাচ্ছ না ধান চাষ করার জন্য, তার জন্য যে জায়গাটা পাচ্ছ সেটাকে কি ব্যবহার করবে না? না, মানুষের জীবন এতটা কঠিন যে সে এই মানে লাক্সারিটাকে অ্যাফোর্ড করতে পারে না, এত তার প্রাচুর্য নেই যে একটা ভালো মানে গ্রামের দেশের মানুষের মানে জীবন সংগ্রাম আর কি, যেটা বলে যে একটা ভালো জমি পাচ্ছে সেটাকে সে শুধু আশেপাশে জল আছে বলে সে চাষ করবে না, সেখান থেকে ফসল ফলাবে না, তা নয়। সে সেখানে ফসল ফলায়। তারপর চাষি কি করে আসে সেটা মানে সেখানে ফসল ফলানোর জন্য সে কিভাবে আসে, নৌকা করে আসে, নৌকো বা ডিঙি হচ্ছে ছোট নৌকো, সেই ডিঙি করে আসে। তারপর ধান হয়ে গেলে সেখান থেকে মানে ধান ফসলটা ফললে পর সেটা কেটে নেয়, ধানটা কেটে নিয়ে যায়, কারণ সে বাড়িতে গিয়ে হয় নিজে খাবে নয় বাজারে বিক্রি করবে। আর যখন সে আসে কাটতে তো অনেকটা সময় লাগে, সারাদিন ধরে কাটে। আর বেলা গেলে মানে বেলা শেষে মানে দিনের শেষে সে গ্রামে ফেরে গিয়ে সারি গান। এই চাষিদের একত্র হয়ে যে গানটা, মানে গ্রাম বাংলায় তো নানা রকম লোকগান আছে এবং তার নানা রকম নাম আছে, নানা রকম স্টাইল আছে। মাঝিদের যেমন গান হয়, তারপর বিভিন্ন জায়গার এক এক রকমের গান হয়। তো এইটা সারি গানও হচ্ছে এই ধরনের গান, যে জলে যেতে যেতে চাষিরা যে গানটা গাইছে সেটাকে সারি গান বলা হয়। মোষ নিয়ে পার হয়। আচ্ছা একটা কথা বলছি, যদি এই সারি গানের পিছনে যদি আরও কেউ হয়তো মানে লোকসঙ্গীতের আরও কিছু ইতিহাস থাকে তাহলে আমায় ক্ষমা করো, আমি সেটা জানি না, কিন্তু যদি কেউ জানো আমাকে জানাও, আমি খুব খুশি হব। কিন্তু মোটামুটি এইটুকুনি ফর শিওর যে এই গানগুলো শহরের গান নয়, এগুলো গ্রামের গান, গ্রাম বাংলার এক একটা জায়গার গান, এক একটা সংস্কৃতির গান। তাই এবং এগুলো সব আলাদা। কিন্তু এইটুকুনি আমি মানে ফর শিওর বলতে পারি, এর বেশি ডিটেলস হয়তো আমি বলতে পারবো না। কিন্তু এটা জেনে রাখো যে গ্রাম বাংলায় তো নানা ধরনের গানের প্রচলন আছে। সেটা গান হয়, নাচ হয়, শুধু গান নয়, নাচও। তো এক একটা নাম, সারি গান সেরকম একটা নাম। আরও একটা নাম আমার এই মুহূর্তে মনে হচ্ছে ভাটিয়ালি, বোধহয় মাঝিরা গায়। তো এই ধরনের, এবং এগুলো এই যে গানগুলো যে তৈরি হয়েছে তার পিছনে অনেক হিস্ট্রি আছে, যারা পড়াশোনা করেন তারাও সেগুলো নিয়ে বলতে পারবেন ভালোভাবে। কিন্তু মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার। এটা সারি গান হচ্ছে গ্রাম বাংলার এক ধরনের গান। তারপরের লাইন হচ্ছে, মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। মানে রাখাল যে আর কি মোষ চড়ায়, গরু চড়ায়, সে রাখাল যে তার ছেলেও একই কাজে নেমে পড়েছে। সে হয়তো মানে মতিবিলের ওপারে গিয়ে এমন একটা জায়গা পাবে যেখানে ভালো ঘাস আছে, যেখানে সে তার মানে পশু পাখিকে আর কি, পশুদের আর কি, গরু হোক মোষ হোক, তাদের খাওয়াতে পারবে ঘাস, এবং মানে তার দৈনন্দিন কাজের মধ্যে এটাও পড়ে। তো এখানে বলছে রাখালের ছেলে সে মোষ নিয়ে যায়, সে মোষ নিয়ে সে মতিবিল পার হয়ে যাচ্ছে। উল্টো দিকে হয়তো ভালো গ্রাসল্যান্ড আছে যেখানে আর কি সে ভালোভাবে মানে মোষেদের সেই দিনের যে খাদ্য সেই যোগানটার জন্য সেটা মানে পৌঁছানোর জন্য সে ওই পারে যাচ্ছে। আর বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। এবার মতিবিলের কিছু কিছু জায়গায় জল কম, কিন্তু কিছু কিছু জায়গায় তো যথেষ্ট জল আছে, যেই জন্য চাষিকেও ডিঙি নিয়ে সেই ধান খেতে পৌঁছাতে হচ্ছে, পায়ে হেঁটে সে পৌঁছাতে পারবে না। আবার কিছু কিছু জায়গায় যেমন আমরা আগে পড়লাম যে মাটি উঠেছে, তার চারপাশে সরু সরু জলধারা বা জলের ফ্লো এঁকে বেঁকে চলছে। কিন্তু এইখানে রাখাল যেমন হয়তো অনেকটা পা ডুবে যাচ্ছে, কিন্তু তবুও সে এমনি তার ক্যাটল নিয়ে, তার মানে গবাদি পশু তাদের নিয়ে, মানে পোষ্য তো না বলা উচিত নয়, বা ইংলিশে এটা ডোমেস্টিক অ্যানিমালস বলে, তাদের নিয়ে আর কি সে রাস্তা মতিবিল পার হচ্ছে। তেমনি জেলে কিন্তু মাছ ধরতে এসছে, তার কাছে বিশাল জাল আছে, সেগুলো সে বাঁশে বেঁধে নিয়ে এসছে এবং এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে সেই জালগুলো ব্যবহার করে সে ভালো করে মাছ ধরতে পারবে। তো নানা রকম ভাবে মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। মানে রাখালের ছেলে সে তার যে কাজ, মোষেদের দৈনন্দিন বেসিসে ভালোভাবে তাদের খাওয়ানো, তারপর আবার যারা তাদের মালিক তাদের কাছে ফিরিয়ে দেওয়া, সেটা তার কাজ। চাষি সে ধান
ফসল ফলিয়েছে, এবার সে ধানগুলোকে সে জোগাড় করছে, হ্যাঁ, জেলে সে মাছ ধরছে। তো প্রথমে উনি একটুখানি মানে প্রাকৃতিক যা যা আসপেক্টস, মানে আশেপাশে কোন কোন পাখি পশু দেখা যায়, মাটিটা কীরকম, সেগুলো বলছেন। তারপর বলছেন সেই মতিবিলকে ব্যবহার করে কিভাবে আমাদের দেশে আমাদের মানে নানা রকমের পেশার লোকেরা তাদের জীবন ধারণ করছে। আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হয়, হ্যাঁ, এবং তার কারণ যে প্রচুর নদী, প্রচুর মানে ওয়াটার বডিজ, ছোট ছোট বড় নদী, সরু নদী, বহু জায়গায় বহু ক্ষেত্রে এই নদী যে আমাদের কত রকমভাবে, নদী বা জল মানে এটা যেমন ঠিক নদী নয়, এটা বিল আর কি, হ্যাঁ, খুব সরু কোনো জায়গায়, খুব চওড়া অনেক জায়গায়, তারা যে কতভাবে আমাদের সাহায্য করছে সেটা গ্রাম বাংলায় গেলে, উইচ ইজ দ্য মানে যেটা আর কি মানে আমাদের দেশের মানে পপুলেশনের মেজর পার্ট আর কি, হ্যাঁ, তাদের জিজ্ঞাসা করলে জানা যাবে। তো এইভাবে আর কি উনি সেগুলোর পরিচয় দিচ্ছেন যে এইভাবে কিন্তু মানে হঠাৎ করে একটা চাষা যে হয়তো অন্য জায়গায় সে হয়তো কোনো মানে তার অন্য জায়গায় যে চাষের যে ক্ষেতটা সেটা হয়তো খুব ছোট, হ্যাঁ, কিন্তু এই যে নদী থেকে একটুখানি মানে মাটি উঠেছে যেটা ধান চাষের জন্য একটা খুব ভালো মাটি, সেটাকে সে যে ব্যবহার করতে পারছে, এটাতে হয়তো তার রোজগার অনেকটা বেড়ে যাচ্ছে। এইভাবেও নদী কিন্তু আমাদের খাবার জোগায়, পয়সা জোগায়, জীবন ধারণ করতে মানে আমাদের সুবিধা করে দেয়। শেষ তুলে লাইন হচ্ছে, মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। মানে আকাশে যেমন মেঘ দেখা যাচ্ছে, জলে সেটার ছায়াও পড়ছে, নীল জল, তার মধ্যে সাদা মেঘ, তেমনি শ্যাওলা মানে ঘন সবুজ রঙের যে শ্যাওলা জমে সেটাও কিন্তু জলে ভেসে যাচ্ছে। মানে সব কিছুই ওই জলের মধ্যে ধরা পড়ছে, আকাশ থেকে মাটি সব কিছুই ওই জলের মধ্যে যেন মানে আকাশের ছায়াও পড়ছে, আবার শ্যাওলা ভেসে যাচ্ছে। তো এইভাবে উনি ব্যাপ্তিটা বা স্প্রেডটা আর কি আমাদের পৃথিবীর স্প্রেডটাকে সেটাকে ভাবে ক্যাপচার করতে চেয়েছেন। মানে এগুলো আর কি খুব অন্তর্নিহিত অর্থ, মানে এগুলো আমার যা প্রতিবার বলি এগুলো সবই আমার ইন্টারপ্রিটেশন বা আমার যা মনে হয়েছে, কিন্তু এটাও একটা হতে পারে যে উনি আমাদের মানে একটা সাধারণ নদীর মধ্যে কতটা যে আমাদের পৃথিবী, আমাদের জীবনধারা কতটা বিস্তৃত হতে পারে সেটা উনি এইভাবে ধরেছেন। তো এইখানে এই কবিতাটা শেষ হচ্ছে। আমি ছোট্ট করে ইংলিশে যা বলি প্রতিবার সেটা আবার বলে দিচ্ছি। So today I've come back with Shohoj Paath, which is by Rabindranath Tagore, one of the most eminent literary personalities of Bengal. He has amazing creations and by him, be it written, be it music. So I don't know if I mentioned this earlier, but he has probably written over 2,500 songs, and that's another type of songs which Bengal people in Bengal really follow, which is Ravindra Sangeet, apart from classical music. But this is not about music. This is obviously about the literary works which have come out. And Shohoj Paath is a book which actually teaches the kids of Bengali alphabets, the different parts of Bengali alphabets, and he introduces them as like this. So there are 2 to 3, sometimes 4 alphabets. And there's a lovely image. Most of them are, I think, done by him. He was a multi-talented person, I'm sure. If you have ever heard of him, you know. And with that, what he does is he just writes a poem of 2 lines just to, you know, make the reading process much more enjoyable. What I found out is most of the things which are written here, be it poems, be it prose, they depict the village life of Bengal. What are the different ways of life? How's the scenery like? How's the location like? What are the preferences? What are the usual habits of people in the villages? Be it adults, be it kids. What are the different professions that are followed? And so he goes like this. He teaches all the alphabets, and then he goes stage by stage, first part, second part, and when he goes to and in each part he usually mentions a small piece of prose, as well as most of the cases he mentions a small piece of prose as well as a small, very simple poem. And if I had actually explained one of the poems from first part, which was just a simple poem with 2 words in each line, it depicts a village scene. And today I'll go to the third part, which is where I'll talk about a very simple stream and life around that stream. So its name is Moti, and the term used for the stream in Bengal is called Motibeel.
So bill is a term in Bengali which means a small water body, but it's like a river, not as big but like a river. So he talks about life around Motibeel. And so he says that Motibeel is something which has stretched for really long, like it has a long stretch from the start to end, and on it the birds, the ducks actually, they do a lot of they create a lot of noise as they swim across. But there are other birds also, like on the sides, on the banks of the river where it's a lot of mud and all. So there the egrets, or the birds which have a long beak. Unfortunately, right now I can't remember. The cranes, right? Yeah. So the cranes are waiting over there, and then there are kites which are actually flying over the water body as well, over Motibeel. I'll continue mentioning it as Motibeel. And then there are kingfishers who are also seen to be suddenly plunging deep into the waters of Motibeel, obviously to catch fish. It means that it's a place which has a lot of fish. It's a water body which has a lot of fishes swimming in it. It's inhabited, so that's a good catch. That's a good place for the birds, but also for others. We'll see how it is for others also. And he also says that how does it look? It moves on in, not in a straight line, but of course in a curved line. But in between, suddenly there are some small stretch of land which has risen up, where the water level has not been able to cover it completely, and it's covered with grass. And also there are some of these land pieces in between the river which is suitable for farming rice, paddy, and of course it's partly covered with water also, but partly it is a place where rice farming is possible, and the farmers have done exactly that. They have used it for rice farming, and on it sometimes on that water, or on the leaves of the rice crop, when the rays of sun fall, he says that it's an amazing sight to behold actually. And when the crop has actually when the farming is complete, the farmer comes in small boats. The term used is dinghy. It is again another Bengali word. It's a small boat. It's not ready for long distance traveling. But he comes and he then cuts the crop, because he obviously has to use it for his livelihood, and then he goes back to his village at the end of the day while singing a particular type of song, which is Bengal folk music. It's called, the name of that type of song is called Shari Gan. Gan means song or music, and Shari Gan is the name of the type of songs which the farmers sing as they as they row away on their small boat with the crop. So this is how he talks about the birds, or the live, like the animal forms which are around Motibeel, and how the geography is also, like sometimes it's covered with grass, sometimes it's suitable for farming, that kind of land has risen. He's talking about those things. He's talking about the birds, and then he starts speaking about the people who earn their livelihood thanks to Motibeel. So our country, India, is a very river centered land. Lots and lots of people earn their livelihood thanks to the rivers, thanks to the water bodies in India. And I haven't lived in villages, but I have read about it. But here he just speaks in a few instances how rivers or water bodies can be the source of livelihood for so many people. So he says first he talks about the farmers, then he talks about the the cow herd. So the people who actually take out cows and other domestic animals to take who takes them out for feeding them on nearby grassy areas.
So the cowherds, so he says that those people, even their kids, they follow this style of profession year after year, and or rather generation after generation. So these people, they carry the um, cows and mosh, which is the Bengali term. I can't remember the English word. um, Bulls, not bulls. um, Give me a second. I haven't ever done this, but unfortunately I don't want to give a wrong term. Buffalo. It's so weird. Like suddenly sometimes some word just evades you completely, and I just could not remember that word buffalo. I don't know why. So the cow herds who actually take the cows and buffaloes out for grazing on grassy land. So he's saying that how they are seen crossing Motibeel. Probably on the other side there is a big grassy land which provides good fodder for the cattle. So that's another kind of livelihood style he's saying. Then he's talking finally about the fishermen who actually carry huge nets which are tied up in bamboo poles, and how they come and catch fish. So not only the animals but also human beings who are fishermen, whose profession is actually catching fish. So they also earn their livelihood through the water bodies, through Motibeel here. And finally he ends that on the waters you can see the reflection of the clouds which are floating on the sky, and also you can see the moss or the algae which is floating in the water. So I felt, this is my interpretation of course, that it kind of captures the span of our life or our world. So from the sky to the ground. So that is all being captured in the waters or in the scenes of this Motibeel. So this is how he ends the poem. He touches upon, as I said, different aspects of the village life in Bengal, but also gives a lot of life lessons, gives a lot of inputs into how's the lifestyle. Probably being in cities or being outside India or outside Bengal, we might not have an inkling of how's the life like, or maybe we've read but we've never experienced. But this is a very simple way of putting the lifestyle of village people in Bengal. He touches upon different aspects, but he ends on a very vast note. So like what is the expanse of life like this. He says that on this Motibeel you capture everything right from the sky to the ground below. So this is how he ends the poem. তো এখানেই আমি কবিতাটা শেষ করলাম ইংলিশে এবং বাংলাতেও বলেছি। আবার লম্বা ভিডিও হয়ে গেল, কিন্তু ওই আর কি ছোটোভাবে পুরোটা একবারে বলা সম্ভব নয়। চেষ্টা করেছি, কিন্তু দেখি ইচ্ছে আছে পরের মাস থেকে অ্যাটলিস্ট এটাকে একটুখানি কন্ট্রোলে আনার, যাতে তোমরা আরও ভালোভাবে বাংলা ভাষাকে ভালোবাসতে পারো, বাংলা ভাষার ব্যাপারে উৎসাহী হও। ভালো থেকো সবাই। যেটা শেষে বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। কিছু জানতে হলে আমাকে বলো, আমি কিছু ভুল বললে প্লিজ আমাকে ধরিয়ে দিও, কারণ আমিও জানতে চাই, শিখতে চাই। এগুলো আমি ছোটোবেলায় পড়েছিলাম, বাংলা তো সাবজেক্ট ছিল স্কুলে, অনেক কিছু হয়েছে, হয়তো আমি ভুলে গেছি, অনেক কিছুই হবে। সেগুলো যদি কেউ কিছু জানো আমার সঙ্গে শেয়ার করো, আমার আবার একবার ঝালিয়ে নিতে ভালো লাগবে। ভালো থেকো, বাংলা পড়ো, আর পরের সপ্তাহে আবার আসবো। টাটা।